আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যেই ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে স্কুল লক্ষ্য করে পেট্রোল বোমা। ঢাকার সড়ক অলিগলি ছেয়ে গেছে রাজনৈতিক ব্যানার, পোস্টার, ফেস্টুনে। দৃষ্টিদূষণ রোধে সম্ভাব্য প্রার্থীদের সৃজনশীল প্রচারণার পরামর্শ। জলদস্যুর উৎপাতে আতঙ্কিত দুবলারচরের জেলেরা, নিরাপত্তার আশ্বাস কোস্টগার্ডের। সংরক্ষিত এলাকা থেকে শুটকি পল্লী সরানোর পরিকল্পনা। এবং নারী ক্রিকেটারের সঙ্গে অনৈতিক সম্পর্ক সহ বিসিবি পরিচালক ফাহিমের বিরুদ্ধে নানান অভিযোগ। ক্রীড়া পরিষদের তদন্ত নির্দেশনায় সাড়া নেই বোর্ডের। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। 13 নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে মঙ্গলবার রাতে মোহাম্মদপুরের প্রিপারেটরি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এছাড়া রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটেছে। পুলিশ বলছে রাত 12টার পরপর দুটি মোটরসাইকেলে 4 জন এসে স্কুলটি লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তাদের কারো মাথায় হেলমেট, আবার কারো মাস্ক এবং ক্যাপ পরা ছিল। আর ধানমন্ডিতে রাত 8:15টার দিকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে মোটরসাইকেলে 2 জন এসে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি। এছাড়া ধানমন্ডি 27 নম্বরের রাতে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় 2 যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। জুলাই অগাস্টের অভ্যুত্থানের একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের তারিখ নির্ধারণ এবং একে ঘিরে 13 নভেম্বর আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির কারণে রাজধানী সহ দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আমাদের এখানকার এখন সার্বিক পরিস্থিতি স্বাভাবিক এবং আমরা এখানে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা আছে। আমরা নিরাপত্তার বিধানে আমরা একদম সতর্ক আছি। এদিকে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় ফায়ার সার্ভিসের গেটে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যা 7টার দিকে সূত্রাপুর ফায়ার স্টেশনের গেটে এই ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক বলেন, সূত্রাপুরের মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি। তার আগে সোমবার গভীর রাতে যাত্রাবাড়িতে 2টি এবং উত্তরায় একটি বাসে আগুন লাগার ঘটনার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। চলমান বিভিন্ন সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে দেশের সকল বিমানবন্দরে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় দেশের সকল বিমানবন্দরের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, যানবাহন পেট্রোল এবং ফুড পেট্রোল বাড়ানো সহ মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তাৎক্ষণিক সকল ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও রাখা হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া সকল বিমানবন্দরে সর্বোচ্চ জনবল রাখা এবং সার্বিক ফায়ার সার্ভেইলেন্স কার্যক্রমও জোরদার করতে বলা হয়েছে বেবিচকের পক্ষ থেকে। চাঁদপুরের ফরিদগঞ্জে রুহুল আমিন নামে এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 10:30টার দিকে উপজেলার রুস্তমপুর এলাকায় হত্যাকাণ্ডের এই ঘটনাটি ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার বড়ালী গ্রামের বাসিন্দা। তিনি বেঙ্গল গ্রুপের বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, কাজ শেষে রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রুহুল। এ সময় রুস্তমপুর দিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলে করে এসে 2 ব্যক্তি তার সাথে থাকা টাকা ছিনিয়ে নেয়। এ সময় রুহুল তাদের তাড়া করলে গুলি করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
লোকদেরকে একটু ইয়ে করে এই পাশে বসান। সুখবর আর উন্নয়নের মাঝে মাঝে সমাজের কিছু কালো ছায়া উঁকি দেয়। ঠিক তেমনই এক গভীর উদ্বেগের খবর আসছে নরসিংদী থেকে। দিনের আলো নিভে গেলেই এই জনপদ পরিণত হয় এক অনিরাপদ রাজ্যে। রাতের পাশাপাশি এই আতঙ্ক কখনো ভর করছে দিনের আলোতেও। কেন এই আতঙ্ক, আর শহরের কোন কোন এলাকা পরিণত হয়েছে আতঙ্কের জনপদে? কাউসার আহমেদের ছবিতে রাকিবুল ইসলামের অনুসন্ধান। দিন থেকে রাতের নরসিংদী পুরোটাই আলাদা। রাত বাড়লে যতটা সৌন্দর্যমণ্ডিত হয় এই শহর, ঠিক ততটা ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ে জনপদে। এখন টেলিভিশনের অনুসন্ধান বলছে শহরের অন্তত ডজন খানেক পয়েন্টে প্রায়শই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। সারাদিনের ব্যস্ত নরসিংদী সন্ধ্যার পরেই ফাঁকা হতে শুরু করে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায়ী প্রতিষ্ঠান সবকিছুর ঝাঁপি লেগে যায় আগে ভাগে। রাতের নরসিংদীর নীরব কোনো সড়ক ধরে হাঁটলে যে কেউ হতে পারে টার্গেট। নরসিংদী রেলওয়ে স্টেশন, সরকারি কলেজ সংলগ্ন পৌর পার্ক, সঙ্গীতা ও বাজিরমোড়ের অলিগলি, বীরপুর, কান্দাপাড়া, আরশিনগর রেল ক্রসিং, আরশিনগর ওভারপাস, বড়বাজার, হারিদোয়া নদীর বেড়িবাঁধ ও সাটিরপাড়া সহ বিভিন্ন পয়েন্টে ছিনতাইকারীর কবলে পড়ছে মানুষ। এছাড়া নতুন বাসস্ট্যান্ড টু মাধবদী ৫ নম্বর সড়কে প্রায়ই ঘটছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। গত পরশুদিন আমি বারুদি থেকে ফেরার পথে আপনার সন্ধ্যা সম্ভবত আটটার আশপাশ হবে, এটা ঠিক এই সময়ে আমি যখন আসছিলাম তখন গাড়ি নিয়ে অলরেডি আমি দেখি যে ৫ নাম্বার রুটের দিকে আপনার ২-৪ জন উঠে আসছে, যে মানে বাধা দেওয়ার চেষ্টা করে আর কি। তা আমার ড্রাইভার বুঝতে পেরে ও দেখা গেছে যে আপনার পাশ কাটিয়ে চলে আসছে ওইখান থেকে। সো এগুলো আসলে অপ্রত্যাশিত কিছু ঘটনা। রাতের পাশাপাশি দিনের বেলাতেও নীরব ও নিরিবিলি স্থানে এরকম ঘটনা ঘটছে। ছোট ব্যবসায়ী থেকে শুরু করে অটো চালক অনেকেই ছিনতাইয়ের ভুক্তভোগী। অটো ছিনতাই করে চালককে হত্যা করে সেই অটো নিয়ে পালানোর ঘটনাও রয়েছে নরসিংদীতে। শহরের বাইরে উপজেলা শহরগুলোতেও এরকম ঘটনা অহরহ। জেলায় গত ১ বছরে ছিনতাইয়ের ঘটনার কোনো হিসেবই নেই। পরবর্তীতে আবার সমস্যায় পড়বেন এই ভেবে ভুক্তভোগীরাও প্রাণ খুলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয়। এমনকি ভুক্তভোগী হয়েও মামলা করতে আতঙ্কে থাকেন। রাস্তায় দাঁড়া থেকে যে সময় নীরব, এই সময় তো চিন্তাই হয়। পয়সা গেছে পাইলে পয়সা গেছে কিছু মাছ ধুর করে। গ্রাম অঞ্চল তো আরো বেশি নীরব জায়গা পায়, সব লয়ে জায়গা পয়সা দিনে দু ভিলে লয়ে যাবে। এর তো কোনো সময় কমায় লাগে না। আমি আমার গাড়ি মধ্যে উঠছেন, আমার লয়ে গেছেন বীরপুর নিয়ে আমার কাছে চালাছো ওটু দিয়ে জানতে লাগবে নির নাহলে জানছে। ছিনতাই ও ডাকাতির ঘটনায় মাদকের সংশ্লিষ্টতা থাকায় দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস জেলা পুলিশের। যে অপরাধের মূল জায়গা কিন্তু মাদক। এই মাদক যারা সেবন করে, মাদক সেবনের টাকা সংগ্রহ করতে গিয়ে তারা কিন্তু চুরির আশ্রয় নেয়, ছিনতাইয়ের আশ্রয় নেয় এবং যখন বাধা হয় তখন খুনের ঘটনা ঘটে। তো এই মাদককে আমরা যদি নিয়ে আসতে পারি এবং চুরি ডাকাতির সাথে যারা জড়িত তাদেরকে যদি আমরা দ্রুত আইনের আওতায় আনতে পারি তাহলে এটা অতি দ্রুতই কমে যাবে। আমরা স্পটগুলো শনাক্ত করেছি এবং আমাদের অভিযান চলমান আছে। এই ঘটনায় পুলিশের আশ্বাসের কথা আমরা শুনলাম, তবে ভুক্তভোগীদের মনে যে গভীর অবিশ্বাস আর আতঙ্ক তৈরি হয়েছে কেবল আশ্বাসে তা দূর হবে না। প্রয়োজন দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপের। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজধানীর সড়ক অলিগলি থেকে সবখানে ছেয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টারের। এসব নিয়ন্ত্রণে বাধা পাওয়ার কথা জানালো সিটি কর্পোরেশন। তবে আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি নগর কর্তৃপক্ষের। আর নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের গতানুগতিক ধারা থেকে বেরিয়ে সৃজনশীল প্রচারণার জোর দেওয়ার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। এখনো ঘোষণা হয়নি তফসিল, ভোটের দিনক্ষণ হয়নি চূড়ান্ত। এর আগেই বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার ফেস্টুনে চেয়ে গেছে ঢাকার 2 সিটি।
রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠনের নীতি নির্ধারণীদের আইন অমান্যের এই মহোৎসবে আক্রান্ত রাজধানী সড়ক অলিগলি থেকে মেট্রো রেলের পিলার, ফ্লাইওভার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। মানা হয়নি পোস্টারের কোনো নির্দিষ্ট আকারও। পোস্টারের জঞ্জালে বাদ যায়নি 24-এর গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন। চারদিকে যেন দৃষ্টি দূষণের প্রতিযোগিতা। এ নিয়ে নগরবাসীও বিরক্ত। খুব সুন্দর সুন্দর স্থাপনা, এগুলি ব্যানারগুলি লাগিয়ে এটাকে অসৌন্দর্য করে ফেলা যায়। একজন ভোটার হিসেবে আমরা এটাই চাই যেন যেই প্রার্থী মানে তারা পোস্টার, ব্যানার, পেস্টুন যেভাবে যেখানে লাগাক সীমিত পরিসরে। পোস্টারও তো বেহিন লেখে, বেহি তো ভালোই লেখে, আমলিকের আমলও লাগছে, বিএনপির আমলও লেখে, জামাতও লেখে। এখন ডিজিটাল যুগ, তো এইভাবে পোস্টার না লাগিয়ে ফেসবুক আছে, ডিজিটাল মাধ্যম আছে। অথচ নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে ইসি এবার পোস্টারের ব্যবহারে নিষেধাজ্ঞা রেখেছে। বিলবোর্ড ব্যবহারেও সীমিত করা হয়েছে। আর দেয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইন 2012 অনুযায়ী পোস্টার ব্যবহারেও নিয়মাবলী রয়েছে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যে কোনো সময় চেয়ে প্রচারণায় প্রার্থীদের পোস্টার ছাপানোর মাত্রা বেড়েছে কয়েক গুণে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তফসিল ঘোষণার আগে প্রার্থীর প্রচারণায় ইসির আচরণবিধি মানার বাধ্যবাধকতা না থাকার সুযোগ নিচ্ছে রাজনৈতিক দলগুলো। তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলো অনেক টাকা খরচ করে ফেলছে, যেটা নৈতিকভাবে ঠিক না। আর দুই হচ্ছে, আমাদের যে আইনটার কথা বললাম 2012 সালে, এই আইন অনুযায়ী এগুলো অবৈধ। কাজে এটা নিয়ে এক্ষুনি যে যথাযথ কর্তৃপক্ষ যারা আছে তাদের এখনই পদক্ষেপ নেওয়া দরকার। স্মার্ট না হয়ে পরিবেশ ধ্বংস করে, দৃষ্টি দূষণ করে দিয়ে মানুষের বিরক্তির উদ্যোগ যদি আপনি শুরুতেই করেন, তাহলে আপনি কিভাবে পরবর্তীতে জনপ্রতিনিধি হলে আবার মানুষের ভালোবাসা অর্জন করার জন্য সঠিক কাজটা করবে। অবশ্যই আমাদের প্রচারণার ক্ষেত্রে জনবান্ধব এবং পরিবেশ বান্ধব প্রচারণা কৌশল নির্ধারণ করতে হবে। বছরব্যাপী এসব অপসারণে বিভিন্ন কার্যক্রম হলেও সাম্প্রতিক সময়ে বিভিন্ন বাধা পাচ্ছে সিটি কর্পোরেশন। রাজনৈতিক এই চাপ গত এক মাসে অতিমাত্রায় বেড়েছে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি। আমরা প্রতিদিনই এই কাজগুলো করছি, তবে যেটা বলেছি যে আমরা এখন আগের যে কোনো সময়ের চেয়ে অনেক অনেক বেশি বাধার মুখোমুখি হচ্ছি। রাজনৈতিক দলগুলো সহ যারা ব্যানার পোস্টার লাগাচ্ছেন তাদেরকে আমরা চিঠি দেব যেন তারা এগুলো না লাগায় বা তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে আমাদের সিটি কর্পোরেশন থেকে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজন আমরা পত্র যোগাযোগ আমরা করে তাদেরকে অনুরোধ করব তারা যেন এটি সরিয়ে নেয়। তো তারপরে যদি সরিয়ে না নেয়, তখন আমরা সিটি কর্পোরেশনের আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, কথা বলে আমরা সেগুলো ব্যবস্থা নেব। নিরাপদ ও সমৃদ্ধ শহরের বার্তা ছড়ানো রাস্তার মোড়ে মোড়ে এসব ব্যানার, পেস্টুন, বিলবোর্ড প্রচারের চেয়ে যেন জনমনে ক্ষোভের মাত্রা বাড়িয়ে তুলছে। নগরীর আগামী নীতি নির্ধারকরা নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন, সেই প্রত্যাশা সকলের। মিয়া আমিরুল, এখন, ঢাকা। রাজনীতির ময়দানে ঐক্য যেন মরীচিকার মতো। আলোচনার টেবিল ছেড়ে বিতর্কেই সময় পার করছেন রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের বাস্তবায়ন আর গণভোটের সময় নিয়ে ঐকমত্যের সুর মিলবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলের চেয়ে জনগণের স্বার্থকেই গুরুত্ব দেওয়া উচিত। দেখুন সাজিদ আরাফাতের প্রতিবেদন। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল পাকা করব। কি আমাদের লাগবেই। ঋণ করে ঘি খেতে চান খান, কিন্তু আমরা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথের এই ময়দানকে অগণতান্ত্রিক পদ্ধতিতে আর উত্তপ্ত হতে দেব না। মাঠে ময়দানে সেমিনারে চলছে কথার লড়াই, পাল্টাপাল্টি মন্তব্য, নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে রাজনৈতিক অভিধানে। নিজেদের অনড় অবস্থানের পক্ষে এভাবেই সওয়াল করছেন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। সংসদে কিছু পাস করবেন, জনগণের মতামত নেন নাই, ওটা পাস করার পরে আপনি গণভোটে যেতে পারবেন। সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। পিআর বাস্তবায়ন কিভাবে হবে, গণভোটের দিনক্ষণ বা কবে, এসব প্রশ্নে আলোচনা ছেড়ে রাজপথে নেমেছে রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের পক্ষে অবস্থান জামায়াতের, আর ঠিক উল্টো অবস্থানে বিএনপি। যেন এক বিন্দুতে পৌঁছানো পাহাড় ডিঙানোর মতোই কঠিন কাজ। গণভোট যদি জাতীয় নির্বাচন আগে হয়, তাহলে 80% লোক রিফর্ম সংস্কারের পক্ষে ভোট দিবে। নন ইস্যুকে ইস্যু করে এখানে নানা রকমের সংকট সৃষ্টির চেষ্টা করছে।
রাজনৈতিক দলগুলোর রোজকার কথায় স্পষ্ট হচ্ছে অনৈক্যের সুর। এমন বাস্তবতায় শুরু হয়ে গেছে ফেব্রুয়ারির নির্বাচনের ডামাডোল। তবে কি নির্বাচনী রেলে চেপে গন্তব্যে পৌঁছানোর সংকল্পে ঐক্যের সুর বাজবে না? গণভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কাজটা আপনি সূচনা করতে পারেন। এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, নাইলে আমরা সিদ্ধান্ত নেব। আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন। এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন দলের চেয়ে জনগণের চাওয়াকেই এগিয়ে রাখতে হবে রাজনীতিবিদদের। পাশাপাশি রাজনৈতিক বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শীর্ষ নেতাদের শব্দচয়নে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। এই রাষ্ট্র যে নাগরিকের, সেই অনুধাবন রাজনৈতিক দলগুলোর মধ্যে খুব সামান্যই আছে। তো সিনিয়রদের উচিত হলো সবসময় সংযত থেকে কথা বলা। আমরা তো একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। একদিকে নির্বাচনী প্রস্তুতি, অন্যদিকে সংস্কার। রাজনৈতিক দলগুলোর বিপরীতমুখী অবস্থান ভোটের ময়দানকে করে তুলেছে অস্থির। সংকট সমাধানে ঐক্যমত্যে পৌঁছাতে বড় দলগুলোকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনার টেবিলে বসার আহ্বান বিশ্লেষকদের। এটি এমন কোনো অনতিক্রম্য সমস্যা নয় যে বিএনপি, জামায়াত ইসলামী একত্রে বসলে সমস্যার সমাধান হবে না, এরকম কিছু না। তবে আমার মনে হয় যে সেই অবস্থা যে জিদের একটা অবস্থা হয়ে গেছে, যে রাজনৈতিক ময়দানে জিদাজিদিতেও সর্বনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে। এরই মধ্যে আলোচনার টেবিলে বসতে জামায়াতের আহ্বান নাকচ করেছে বিএনপি। তবে রাজপথের দখল নিতেও মরিয়া উভয় দল, যা উত্তপ্ত সময়েরই ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন জনগণের স্বার্থে বদলাতে হবে পুরনো রাজনৈতিক সংস্কৃতি। জনগণের রাজনীতির যে প্রবণতা, সেটা এই জনমনস্তত্ত্ব আমাদের মনস্তাত্ত্বিক বা আমাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের সাথে সংশ্লিষ্ট। এটা আগে মনে রাখলে আমাদের আর এই মানে ঝামেলা হবে না। রাজনৈতিক দলগুলো বেশিরভাগ ক্ষেত্রেই নিজের একটা লক্ষ্যকে সামনে রেখেই যুক্তিতর্ক উপস্থাপন করে, রাষ্ট্রকে সামনে রেখে নয়। ক্ষমতার লোভ লালসা আর দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ঐক্যের সুরে সুর মেলাবেন রাজনীতিবিদরা। নানা পথ, নানা মত মিলবে একই মোহনায়, প্রত্যাশা দেশবাসীর। গণভোট ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। সুন্দরবনের দুবলার চরে প্রতি বছর 5 মাস জুড়ে চলে শুটকি প্রস্তুতের কাজ। সমুদ্র থেকে মাছ ধরে তার নানা প্রক্রিয়ায় তৈরি করা হয় শুটকি। দুবলার চরের এই শুটকি ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন প্রান্তে। তবে চলতি মৌসুমে সাগরে বেড়েছে ডাকাতের প্রবণতা, আতঙ্কিত রয়েছেন জেলেরা। এদিকে বন্যপ্রাণীদের কথা চিন্তা করেও পরিবেশের ভারসাম্য রক্ষায় সংরক্ষিত বন থেকে শুটকি পল্লী সরিয়ে আনার পরিকল্পনা করছে বন বিভাগ। হেলাল মোল্লার ক্যামেরায় রামিন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভোর হতে না হতেই সমুদ্র থেকে মাছ ধরে তীরে ফিরছেন জেলেরা, ছুটছেন শুটকি পল্লীর দিকে। সমুদ্র থেকে আনা এই মাছগুলোই পরিণত হবে শুটকিতে। বঙ্গোপসাগরের এই ঢেউ আছড়ে পড়ছে সুন্দরবনের দুবলার চরে। এই ঢেউয়ের সাথে হাজার হাজার জেলেরা তাদের স্বপ্ন নিয়ে উঠছেন ডাঙায়। বছরের একটি নির্দিষ্ট সময়ে এই দুবলার চর পরিণত হয় শুটকি পল্লীতে। সমুদ্র যাত্রা থেকে শুরু করে শুটকি প্রস্তুত পর্যন্ত এই চর জুড়ে চলে বিশাল কর্মযজ্ঞ। নভেম্বরের শুরু থেকেই শুরু হয় শুটকি তৈরির মৌসুম। সমুদ্র তীরবর্তী এলাকায় ট্রলার আর শুটকি সরঞ্জাম নিয়ে হাজির হন মহাজনরা। নির্ধারিত জায়গায় বাঁশখুঁটির চালা বানিয়ে মাছের অপেক্ষায় থাকেন তারা। সুন্দরবনের দুবলার চরে শুটকি পল্লীতে দলে দলে শ্রমিক কাজ করেন। কেউ মাছ ধরেন, কেউ বাছাই করেন, কেউ ব্যস্ত শুকানোর কাজে। কাঁচা মাছ শুকাতে সময় লাগে 3 থেকে 5 দিন। 2018 সালের পর বেশ কয়েক বছর জলদস্যুর তৎপরতা না থাকলেও চলতি মৌসুমে সেই আতঙ্কে জেলেরা। শুরু থেকে নদীতে যায় আর গোন শেষ হলে আবার কুলে আসে, তাতে ওই 15 দিন কেটে যায় আর কি। 10-15 দিন 12 দিন এরকম নদীতে থাকা পড়ে। হয়লাবাটিতে জাল ধরা হয়, যখন ফিরে জোয়ার লাগে তখন জাল টাইনে আমরা টপ বোর্ডে উঠতে হয়। প্রায় 40 জনের মতন আমাদের কর্মচারী আছে। যদি মনে করেন যে পরে ছেলে নিয়ে যায় তাহলে আতঙ্কে থাকতে হয় না। এই জন্যই ডাকাত আমাদের এখানে ডাকাত চরেও ধরে আনছিল, টাকা পয়সা নিচে বা লোকজন নিয়ে সেই টাকা পয়সা এইখানের আমাদের এখানের প্রশাসনে কিন্তু জানে। বঙ্গোপসাগরে জেলেদের নিরাপত্তার জন্য নিয়োজিত রয়েছেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। সাগরে জলদস্যুদের প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
আমাদের কোস্টগার্ডের আপনার জেলেদের যে আশঙ্কা আপনি বলেছেন যে ডাকাতির বিষয়টা, সেটা ব্যাপারে আমরা কোস্টগার্ড ওয়াকিবহাল আছি এবং এই ব্যাপারে আমরা সুন্দরবনে বিভিন্ন ধরনের সাঁড়াশি অভিযান আমরা পরিচালনা ইতিমধ্যে করেছি। মূলত আলোরকোল, মাঝের কেল্লা, নারকেলবাড়িয়া, শেলার চর ও মেহেরালির চরে তৈরি হয় লইট্টা, তেলফেসা, ছুরি, রূপচাঁদা ও চাকা চিংড়ির শুটকি। প্রতি কেজি শুটকি মানভেদে বিক্রি হয় 600 থেকে 1800 টাকা পর্যন্ত। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত প্রায় 40,000 শ্রমিক যুক্ত থাকেন এই কর্মযজ্ঞে। সুপেয় পানি, স্যানিটেশন সমস্যাসহ নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে 5 মাস ধরে সমুদ্র তীরের শুটকি তৈরির যজ্ঞে ব্যস্ত থাকেন শ্রমিকরা। ব্যক্তিগতভাবে যদিও এটি যুগ যুগ ধরে চলে আসছে, তবে আমি এখন মনে করি যে এটি কিন্তু বনের জন্য একটি ক্ষতিকর প্রভাব ফেলছে। বনের এখানে শুটকিকে কেন্দ্র করে যে পরিমাণ লোকজন এবং জেলেরা এখানে বাস করে বা থাকে, এটা আগে একটা সময় একভাবে থাকতো। তারা খুবই টেম্পোরারি কিছু ঘরবাড়ি বানিয়ে এবং ওখানে ইয়ে করে থাকে, বা তারা সেভাবেই তারা দিন কাটাতো। প্রতি মৌসুমে এখান থেকে প্রায় 400 থেকে 500 কোটি টাকার শুটকি দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়। কোনো কেমিক্যাল ছাড়াই প্রাকৃতিকভাবে তৈরি হওয়া দুবলার চরের শুটকির চাহিদাও অনেক বেশি। আমাদের মাছটা মান বেশি এই বাংলাদেশে, এই কারণে আমাদের মাছটা এখানে খেয়াল করেন এই সব নিচে না, সব উঁচুই শুকোচ্ছে। এই উঁচুই শুকোলে একে তো ভালো লাগে না, তারপরে বিভিন্ন রাখি করে মানে স্টক হয়, এই মালটা 1 বছর রাখা যায়। এদিকে দুবলার চরের এই শুটকি পল্লী দেশের অর্থনীতিতে ভূমিকা রাখলেও ক্ষতি করছে সুন্দরবনের। 5 মাসের সময়ে মানুষের ফেলা বর্জ্য নষ্ট করছে বনের ভারসাম্য। সংরক্ষিত বনাঞ্চলে গড়ে ওঠা বাজার ও মানব চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে সুন্দরবন। তাই দ্রুত পল্লী সংরক্ষিত বন থেকে সরিয়ে না নিলে বড় হুমকির মুখে পড়বে সুন্দরবনের জীববৈচিত্র্য। নানা সমস্যার বেড়াজাল ভেদ করে পরিবার পরিজন ছেড়ে প্রতি বছর হাজার হাজার মানুষ এই শুটকিপল্লীর নানা কাজে লিপ্ত হন। এখানকার মানুষ বছরের পর বছর সমুদ্রের ডাকে সাড়া দিয়ে আসছেন। সকলেরই একটাই দাবি, নিরাপদ একটি ডাকাতমুক্ত সমুদ্র। সুন্দরবনের দুবলারচর থেকে রামিম চৌধুরী, এখন। মানিকগঞ্জ সদর উপজেলায় প্রতি বছরই বাড়ছে করলার আবাদ। স্বল্প সময় ও কম খরচে ভালো লাভের আশায় কৃষকরা এই ফসল চাষে আগ্রহী হচ্ছেন। তবে এবছর বৃষ্টি আর কম দামের কারণে কৃষকরা পড়েছেন বিপাকে। খরচের বিপরীতে লাভ তোলা কঠিন হয়ে যাচ্ছে বলে জানান তারা। আসাদ জামানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মানিকগঞ্জ সদর উপজেলার জাগির, গড়পাড়া, দিঘি ও কৃষ্ণপুর ইউনিয়নের শত শত কৃষক বাণিজ্যিকভাবে করলার চাষ করছেন। কম খরচ ও সময়ের কারণে দিন দিন বাড়ছে চাষ। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানে উৎপাদিত করলা চলে যাচ্ছে দেশের বিভিন্ন বাজারে। উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে করলার আবাদ বেশি হওয়ায় গড়ে উঠেছে দুটি অস্থায়ী আড়ত। গত বছর 1 বিঘায় উৎপাদিত করলা বিক্রি করে আয় হতো লাখ টাকার কাছাকাছি। কিন্তু এবছর বারবার বৃষ্টিতে ফলন কমে গেছে, সঙ্গে কমেছে বাজার দরও। লাভ তো পরের কথা, খরচ উঠে কিনা তা নিয়েই দুশ্চিন্তা কৃষকের। আগের বছর তাও 20 টাকা বুনছিলাম, তাও কিছু আইছে। এবার মনে করেন বৃষ্টির কারণে মার গেছে। প্রচণ্ড পরিমাণের বৃষ্টি ছিল, এর কারণে গাছে ফলনটা তেমন হয়নি। যারা আগে বুনছিল তারা মোটামুটি ভালো ফলন করছে। আমি যেখানে নিয়ে বিক্রি করি ওই জায়গায় আমার পাইকারি দেখে মাল ভালো, আমার মাল সবার আগে নিয়ে যায়, কই মালও আপনি ভালো নেন। যাত্রাবাড়ি, গাউচিয়া, তারপরে নিমসা, 1 নাম্বার, বলিবাদ্দর, এইসব জায়গায় নিয়ে বিক্রি করি। বৃষ্টির কারণে ফলন কমেছে করলার, তবে পরবর্তী মৌসুমে ভালো ফলনের লক্ষ্যে কৃষকদের উন্নত বীজ ও কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকরা আরও বেশি যেন মুনাফা অর্জন করতে পারেন, সেজন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মানিকগঞ্জ সদর থেকেই আমরা বিভিন্ন ধরনের আধুনিক জাত এবং ওপি এবং হাইব্রিড জাত কৃষককে আমরা দিচ্ছি। আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা বা এই জাতটি সম্প্রসারণে আমরা কৃষকদের পাশে কাজ করছি। লাভের আশায় করলার আবাদ বাড়লেও বাজারের অস্থিরতায় সেই আশায় ভাটা পড়েছে। আগামী মৌসুমে ভালো ফলন পেলে ফের কৃষকের মুখে হাসি ফুটবে। আসাদ জামান, এখন, মানিকগঞ্জ।
শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও পটুয়াখালীতে বেশ চড়া সবজির দাম। গেল সপ্তাহের তুলনায় কেজিতে 5 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে সবজি। এ নিয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন আর দরদাম নিয়ে জানতে চাইছি আপনার কাছ থেকে। লাইবা, সরবরাহ চাহিদার তুলনায় কিছুটা কম থাকায় শীতকালীন সবজির দাম কেজি প্রতি 5 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা সকালে এখানে এসে দেখেছি, আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়া যে পাইকারি সবজি বাজার। এখানে আজ সকালে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে, এলাকা থেকে, হাট বাজার থেকে এখানে পাইকাররা এসেছেন। এখানে আজ শিম প্রতি কেজি বিক্রি হয়েছে 80 থেকে 90 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 20 টাকা। পটল বিক্রি হয়েছে 45 থেকে 50 টাকা পাইকারি দরে। এখানে প্রতি কেজিতে বেড়েছে 15 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। এখানে বেড়েছে 10 থেকে 12 টাকা। এবং মূলা তরকারি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। শালগম তরকারি সেগুলো এখানে বেড়েছে 65 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। বাঁধাকপি এখানে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, 60 টাকা বেড়েছে প্রতি কেজিতে। করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 65 থেকে 80 টাকা পর্যন্ত। এখানে কেজিতে বেড়েছে 10 টাকা। এবং শসা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 5 টাকা। পেঁপে তরকারি বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। এখানে বেড়েছে 5 টাকা। লাল শাক প্রতি কেজি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। বরবটি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 5 টাকা। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 100 টাকা প্রতি কেজি, 100 থেকে 120 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 20 টাকা। তো এখানকার যে উপকূলীয় অঞ্চলে যে সকল মানুষ রয়েছেন তারা স্থানীয়ভাবেও কিন্তু শাকসবজি উৎপাদন করে থাকেন। স্থানীয় পর্যায়ের যে শাকসবজি, কৃষকের ক্ষেতে শাকসবজি চাহিদার তুলনায় তেমন সরবরাহ না থাকায় উত্তর অঞ্চল থেকে নিয়ে আসা যে শাকসবজি, শীতকালীন শাকসবজি, সেগুলো এখানে বেচা বিক্রি হচ্ছে। শাকসবজি উত্তর অঞ্চল থেকে এখানে পরিবহন খরচ এবং নানা টোল আদায়ের যে একটা ঝক্কি ঝামেলা রয়েছে, সে কারণেই কিন্তু এখানকার সবজির উপরে সেই দামটা বর্তায়। সে কারণেই কিন্তু সবজির দাম বাড়ছে বলে এমনটি নিশ্চিত করেছে এখানকার ব্যবসায়ীরা। তো এখানকার খুচরা যে সকল ব্যবসায়ী রয়েছে তারা বলছেন যে এখান থেকে পাইকারি দরে এ সকল সবজি ক্রয় করে তারা স্থানীয় পর্যায়ে যে হাট বাজারে বেচা বিক্রি করছেন, সেখানে প্রতি কেজিতে আরো 20 থেকে 50 টাকা বেশি দরে বেচা বিক্রি করছেন। এখানকার স্থানীয় যে সকল ক্রেতা রয়েছে তারা বলছেন যে শীতকালীন সবজি সারা দেশেই উঠতে শুরু করেছে, কিন্তু দাম নাগালের মধ্যে না আসায় কিছুটা হতাশা ব্যক্ত করেছেন খুচরা ক্রেতারা। এই ছিল আমার কাছে সবশেষ লাইভে। পটুয়াখালী থেকে সবজির বাজারের খবর জানাচ্ছিলেন জসিম পারভেজ। ফিলিপিন্সের ম্যানিলায় শুরু হওয়া এশিয়া প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরোলজির 29তম কংগ্রেসের 3য় দিনের কার্যক্রম চলছে। বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন 3 শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। সেখান থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। কংগ্রেসের 3য় দিন আজকের কি কি কার্যক্রম রয়েছে জানাবেন আমাদের। লাইবা, আজকে মূলত সকালে আলোচনা শুরু হয়েছে বিশেষ করে সিওপিডি নিয়ে। বাংলাদেশে প্রায় 70 থেকে 1 কোটি মানুষ সিওপিডিতে আক্রান্ত। তবে আপনাকে জানিয়ে রাখি যে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট বাংলাদেশের বক্ষব্যাধির নিয়ে যারা ভুগছেন সেটির পূর্ণাঙ্গ হাসপাতাল, সেটির পরিচালক আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার দেলোয়ার হোসেন। আমরা তার কাছে একটু বিস্তারিত জানবো। স্যার, আপনার কাছে জানতে চাই যে কত চিকিৎসক জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট থেকে এসেছেন এবং তারা কি কি পেপার বা পোস্টার প্রেজেন্টেশন করছে এবং এটি বাংলাদেশের রোগীদের জন্য আসলে কি সুফল বয়ে আনবে? হ্যাঁ, আপনারা জানেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট বাংলাদেশে একমাত্র রেফারেল ইনস্টিটিউট যেখানে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে রেফারেল হয়ে রোগী সব আসেন। তো আমরা অনেক ক্ষেত্রে ডায়াগনোসিস এবং ট্রিটমেন্টে কিছু কিছু কেসে আমরা সমস্যায় পড়ি। তো এপিএসআর, এশিয়ান প্যাসিফিক সোসাইটি অফ রেসপিরেটরোলজি একটা সেন্ট্রাল অর্গানাইজেশন যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে রেসপিরেটরি ডিজিজের উপরে গবেষণা
বিভিন্ন পেপারস সবগুলো অ্যাকুমুলেট করে এই এপিএসআরে প্রেজেন্ট করা হয়। এখান থেকে আমরা বিভিন্ন নতুন কি পদ্ধতি অফ ডায়াগনোসিস অফ বিভিন্ন রোগের কি নতুন ওষুধ বের হয়েছে সেগুলো সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করি এবং এগুলো আমাদের দেশে আমাদের রোগীদের উপরে প্রয়োগ করতে এবং রোগের চিকিৎসা করতে অনেক হেল্প করে। স্যার, আমরা যেটা দেখি যে মানুষ মানে চিকিৎসকরা যা শিখে যান সবসময় কিন্তু তা আবার অ্যাপ্লাই করেন না, সেটা কি আপনারা কোনোভাবে মনিটর করেন কিনা? কারণ 150 জনের মতো চিকিৎসক আপনার ইনস্টিটিউট থেকে। হ্যাঁ, না, এখানে কিছু ব্যাপার আছে, সেটা হলো যে আমাদের দেশে কিছু লিমিটেশন আছে। যেমন সব ড্রাগ আমাদের ওখানে পাই না, আমরা সব ইনস্ট্রুমেন্টও নাই যেগুলো ডায়াগনোস করার জন্য নাই। তো সেগুলো আমরা পরবর্তী পর্যায়ে গভর্নমেন্টের সহায়তা এবং অন্যান্যদের সহায়তায় চেষ্টা করি ম্যানেজ করার জন্য। যদি আমরা ম্যানেজেবল হয় তাহলে সেগুলো আমরা অ্যাপ্লাই করি, সাধারণত করতে পারি। এপিএসআর থেকে আপনারা যে জ্ঞানই নিয়ে যান না কেন, আসলে কোন চ্যালেঞ্জের মধ্যে আসলে পড়ছেন, কোন রোগের রোগী বেশি হচ্ছে এখন বর্তমানে আপনার ইনস্টিটিউট? এখানে সবগুলো অ্যাজমা, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ব্রঙ্কিয়াল কার্সিনোমা, এবং আমাদের দেশে যেহেতু এয়ার পলিউশন আছে সেখানে ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ ওয়ান অফ দ্য কমন ডিজিজ এখন আমাদের দেশে, যেটা রোগীরা সাফার করে। তো এই যে এপিএসআর আমরা আসছি, আমাদের প্রায় 150 ডক্টরসের মতো আসছেন। ওনারা বিভিন্ন বিষয়ে, এই যে অ্যাজমা বলেন, সিওপিডি, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, ব্রঙ্কিয়াল কার্সিনোমা অ্যান্ড আদার ডিজিজ অফ দ্য ফুসফুস, এগুলো জ্ঞান অর্জন করে সেগুলো আমরা চেষ্টা করি আমাদের রোগীদের সেবায় নিয়োজিত করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার যেটি বলছিলেন যে 150 চিকিৎসক একটি ইনস্টিটিউট থেকে এসছেন এবং তারা বড় যতগুলো রোগ আছে এবং নতুন নতুন ফুসফুসের যে রোগগুলো হচ্ছে সেই সব কিছুর বিষয়ে তারা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কিভাবে চিকিৎসা দিতে হবে, বলা যায় যে পৃথিবীর সর্বাধুনিক চিকিৎসার জ্ঞান তারা নিয়ে যাচ্ছেন এবং এটি আসলে যত মাত্রায় কাজে লাগবে রোগীদের আরোগ্য লাভের ক্ষেত্রে, সেটি বাংলাদেশের জন্য কল্যাণ। তো এই ছিল এখানকার সবশেষ খবর লাইভা। শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফিলিপিন্সের ম্যানিলা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ শুভ। দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনার একদিন পেরিয়ে গেলেও এখনও কাটেনি ধোঁয়াশা। হতাহত ও ক্ষয়ক্ষতির ধরন দেখে তদন্তকারী কর্মকর্তারা বলছেন এতে সামরিক গ্রেডের বিস্ফোরক ব্যবহার হতে পারে। গোয়েন্দা সূত্রের বরাতে এনডিটিভি বলছে বিস্ফোরক বহনের সময় আতঙ্কিত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটায় সন্দেহভাজন সন্ত্রাসীরা। তবে ফরেনসিক দল ও তদন্তকারী দল চূড়ান্ত প্রতিবেদন না দেয়ায় বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। টাইমস অফ ইন্ডিয়া জানায় ঘটনাস্থল থেকে অন্তত 42টি আলামত সংগ্রহ করছে ফরেনসিক বিভাগ। বিস্ফোরণের পর ভারত জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার রাতে কাশ্মীরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহনের তল্লাশি চালায় পুলিশ। এছাড়া সোমবারের বিস্ফোরণের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছে জাতিসংঘ, কানাডা ও চীন। এদিকে পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান। পাকিস্তান বা টিটিপি ইসলামাবাদের অভিযোগ গোষ্ঠীটিকে মদদ দিয়ে আসছে আফগানিস্তানের তালেবান সরকার। পাকিস্তানের সাম্প্রতিক সময় টিটিপির হামলা বেড়েছে। এবছর দেশটির বিভিন্ন স্থানে 600টিরও বেশি হামলা চালিয়েছে গোষ্ঠীটি, যার মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে। এদিকে পাকিস্তানের সন্ত্রাসী হামলা বাড়ায় দেশটিতে যুদ্ধাবস্থা চলছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। মঙ্গলবার দুপুরে ইসলামাবাদের জেলা আদালতের সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয় 12 জন, আহত হন অন্তত 27 জন। মাত্র 1.5 দিনে ধারাবাহিক হামলা বিস্ফোরণের কবলে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী 3 দেশ। নিরাপত্তা পরিস্থিতি আচমকা এমন অবনতি কি বার্তা দিচ্ছে এই অঞ্চলকে? ভারতীয় নিরাপত্তা বাহিনীর অসমর্থিত সূত্রের দাবি, বাংলাদেশ নেপাল সংলগ্ন ভারত সীমান্তে ক্রমশ তৎপরতা বাড়ছে সন্ত্রাসীদের। প্রতিবেদনটি প্রকাশের পরপরই ঘটে দিল্লিতে বিস্ফোরণ, ইসলামাবাদে হামলার ঘটনাও। আরও বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। সোমবার দিনভর একাধিক এলাকায় কমপক্ষে 5টি বোমা হামলা ও 2টি বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্ধ্যা নাগাদ থমথমে হয়ে ওঠে রাজধানী ঢাকা। সূর্য অস্ত যেতেই শক্তিশালী বিস্ফোরণে রক্তাক্ত হয় পাশের দেশ ভারতের রাজধানী দিল্লি। সবশেষ মঙ্গলবার আরেক আঞ্চলিক প্রতিবেশী পাকিস্তানেও রাজধানী নগরী ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলায় হয় প্রাণহানি।
ঢাকায় আগারগাঁওয়ে বেতার ভবন আর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছে হামলা। দিল্লিতে লালকেল্লার কাছে ব্যস্ত এলাকা আর ইসলামাবাদে আদালত ভবনের বাইরে হামলা। মাত্র 1.5 দিনে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী 3 দেশে নিরাপত্তা পরিস্থিতির আচমকা এমন অবনতি কি বার্তা দিচ্ছে? ভারতীয় নিরাপত্তা বাহিনীর অসমর্থিত এক সূত্রে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত এক প্রতিবেদনে উদ্বেগ জানিয়ে বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান ও নেপাল সহ দক্ষিণ এশিয়ায় ক্রমশ তৎপরতা বাড়ছে সন্ত্রাসীদের। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশ ও নেপাল সংলগ্ন ভারতের বিভিন্ন রাজ্যে কয়েক মাস ধরেই সন্ত্রাসী সন্দেহে চলছে ব্যাপক ধরপাকড়। এতে সন্ত্রাসীদের গতিবিধি ও নিয়োগে নতুন করিডোর তৈরির আভাস পাচ্ছে ভারতীয় গোয়েন্দারা। নিউজ 18 সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশের পরপরই ঘটে দিল্লি ও ইসলামাবাদে বিস্ফোরণের ঘটনা। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তাইয়েবা ও জইশ-ই-মোহাম্মদের মতো নিষিদ্ধ সংগঠনগুলো নেপালে এবং আল কায়েদা আইএস গত 5 মাস ধরে সক্রিয়তা বাড়িয়েছে বাংলাদেশে। দিল্লিতে সোমবারের বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে চিহ্নিত করতে না পারলেও সন্ত্রাস দমন আইনেই তদন্ত করছে পুলিশ, দায়ী করছে জইশ-ই-মোহাম্মদকে। এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ নেপাল সংলগ্ন ভারতের সীমান্ত এলাকায় নতুন প্রশিক্ষণ শিবির স্থাপন ও সদস্য নিয়োগ সহ বিভিন্ন কার্যক্রমে আর্থিক ও প্রযুক্তিগত পৃষ্ঠপোষকতার জন্য তুরস্ককে দায়ী করেন নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় কর্মকর্তা। কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান দ্বন্দ্বে পাকিস্তানকে সমর্থন দেয়ায় ভারতের সাথে সম্পর্ক ভঙ্গুর তুরস্কের। সংঘাত ও সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের পক্ষে তুরস্কের অবস্থানকে সরাসরি ভারতের স্বার্থবিরোধী বলে মনে করে নয়াদিল্লি। এছাড়া ভারতীয় বাহিনীর বিরুদ্ধে পাকিস্তান তুরস্কের ড্রোন ও অন্যান্য সামরিক সহায়তা ব্যবহার করে বলেও ভারতের আমজনতা থেকে শুরু করে সরকারি পর্যায় পর্যন্ত রয়েছে ক্ষোভ। নুজহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি এখন বাজার, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের মধ্যে ধানমন্ডিতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে স্কুল লক্ষ্য করে পেট্রোল বোমা। ঢাকার সড়ক অলিগলি ছেয়ে গেছে রাজনৈতিক ব্যানার, পোস্টার, ফেস্টুনে। দৃষ্টি দূষণ রোধে সম্ভাব্য প্রার্থীদের সৃজনশীল প্রচারণার পরামর্শ। জলদস্যুর উৎপাতে আতঙ্কিত দুবলার চরের জেলেরা, নিরাপত্তার আশ্বাস কোস্টগার্ডের। সংরক্ষিত এলাকা থেকে শুটকি পল্লী সরানোর পরিকল্পনা। আর এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।